নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ধান। অন্ধকার উৎকর্ণ হয়ে আছে ধানের গোলাটা ঘিরে। মাঝরাত্রির চাঁদ ডোবা অন্ধকার। সন্তর্পণে পা ফেলে এগিয়ে গাঢ়তর ছায়ায় মিশে যাওয়ার চেষ্টা করছে অর্ধ উলঙ্গ মূর্তিটা। শ্বাসরোধ করে দু চোখে অন্ধকার ভেদ করে আবিষ্কারের চেষ্টা করছে প্রহরীর গোপন উপস্থিতি। অত্যন্ত ভয়ে উত্তেজনায় টান টান হয়ে গেছে অর্ধ উলঙ্গ দেহটা। পাহারা নেই। এদিনে ধানের গোলা, প্রাণের গুদাম, পাহারা শূন্য। এটা ধাঁধার মতো লাগে পাঁচুর কাছে। নিশ্চয়ই ঘুমিয়ে আছে পাহারাদার, অন্তরালে আরামের ব্যবস্থা করে। নয় কর্তব্যে ফাঁকি দিয়েছে স্ফূর্তির জন্য কোথাও গিয়ে। মানুষ যখন ধানের জন্য উন্মাদ, গা ঘেঁষা মরণ ঠেকাতে দিশেহারা, মরিয়া গোলা ভরা ধান তখন অরক্ষিত রেখে দিতে পারে শরৎ হালদার? কাঁধের ঝোলা নামিয়ে রাখে পাঁচু। ঝোলা থেকে বার করে চকচকে দা। তারার আলোয় ঝিকমিক করে ওঠে তার ধার। গোলার যেটা পিছন দিক, 2-3 হাত তফাতেই এক ইটের দেওয়াল। সেইখানে স্যাঁতস্যাঁতে শ্যাওলায় জমানো আবর্জনায় দাঁড়িয়ে সিমেন্টের ভিত্তির আধ হাত উঁচুতে গোলার মাটি লেপা চাঁচের বেড়া কাটতে শুরু করে। অসীম ধৈর্যের সঙ্গে আওয়াজ বাঁচিয়ে ধীরে ধীরে সিঁধ দেয় সঞ্চিত জীবনের ভাণ্ডারে। ছোটোখাটো গর্ত হলেই যথেষ্ট। সেই ফুটো দিয়েই শস্যকণা ঝুরঝুর করে বেরিয়ে আসবে। তার থলি ভরে যাবে। উপোস জ্বরের শান্তি ঘটিয়ে কাল অন্নপথ্য করবে সে আর মুচি। দেয়াল ভেদ হয়, ধান গড়িয়ে আসে না। ডান হাতটা পাঁচু সবখানি ঠেলে ঢুকিয়ে দেয় ভেতরে। ছড়ে যায়, কেটে যায় হাতের চামড়া। গোলার মধ্যে হাতড়ে ধান খোঁজে। 2-4টে ধান পড়ে আছে মেঝেতে। গোলা ধান শূন্য। হাত বার করে এনে হতভম্ব পাঁচু ভাবে, এ কেমন ধাঁধা, কিসের পরিহাস? কালো ধান ছিল গোলায়, কি করে উধাও হয়ে গেল ধান? পাপী সে, চোর ছ্যাঁচোর, তার স্পর্শেই কি শূন্য হয়ে গেল ধানের গোলা? মণ্ডল সাঁতরা ভৌমিকরা ভোর ভোর গাঁ শুদ্ধ লোক জুটিয়ে এনে শরৎ হালদারের ধানের গোলায় চড়াও হবে। টেনে বার করবে তার মজুত। সবার সামনে ওজন করে ন্যায্য দামে বেচে দেবে গায়ের উপসী মানুষদের। এ পরামর্শ চুপে চুপে শুনেছিল পাঁচু। খিদেই খ্যাপা মানুষগুলি হানা দেবার আগে নিজের ঝুলিটা ভরে নেবার ফিকিরে এসেছিল। সব মিথ্যে হয়ে গেল। নিজের কপাল জোরে চাপড় মারে পাঁচু। চোখ তার ফেটে যায় জল আসার তাগিদে। আর ঝুলি নয় ভরল না, তার দূরদৃষ্ট। 100-150 মানুষ যে হাঁ করে আছে কাল কিছু ধান পাবার আশায়। কাকে তারা অভিশাপ দেবে? সোনামণ্ডল আফসোস করে বলে, রাতারাতি 500 মণ ধান সরিয়ে ফেলল। কেউ টের পেলে না? শুধু পরামর্শই হলো? কেউ নজর রাখলে না? আমি নয় গেছিলাম কুটুম বাড়ি। ঋষি পাঞ্জা বলে, কেন গেলে? নিশ্চিন্তি হয়ে তুমি কুটুম বাড়ি যেতে পারো, মোরা ঘুমোতে পারি না নিশ্চিন্ত হয়ে? ঋষি, তোকে আমি। আগুন বর্ষণ করে সোনামণ্ডলের চোখ। পরাণ ভৌমিক বলে, রাতারাতি 500 মণ ধান সরাবে কোথা দিয়ে? কেমন করে তুমি ভাবলে? মোরা ভাবতে পারি না? রাতারাতি কোথা দিয়ে কেমন করে 500 মণ ধান সরাবে? তা বটে, হক কথা। চোখের নিমেষে শান্ত অনুতপ্ত হয়ে যায় সোনামণ্ডল। ওদের সবার খেয়াল করা উচিত ছিল। হালদার মশাই মস্ত ঘুঘু। কিন্তু কি ব্যাপারটা বলো দেখি। কোথা সরালো? কেমন করে সরালো ধান? এই কথাই ভাবে সবাই। ছেলে বুড়ো মুখ চাওয়াচাওয়ি করে, মুখ হয়ে দাঁড়িয়ে থাকে। ধাঁধা যাই হোক, ভুল যাই হয়ে থাক, শরৎ হালদারকে টেনে এনে ছিঁড়ে ফেলা যায়। ছিঁড়ে কুটি কুটি করে ফেলা যায় বুড়ি কচি মেয়ে পুরুষ যে আছে তার বাড়িতে। আগুন দিয়ে ছাই করে দেওয়া যায় তার বাড়ি। পাকা দালান তো তার একটা ভিটের 3খানা ঘর। বাকি বাঁশ কাঠ খড়ের মহাল আগুন দিলেই দাউ দাউ করে জ্বলবে। সেই আগুনের আঁচে
পুড়ে না যাক, গলে যাবে পাকা দালানের লোহার সিন্দুকের সোনা। কিন্তু তাতে তো আর ধান মিলবে না, সে হবে শুধু প্রতিহিংসা। ফিরে চলে যাচ্ছিল সবাই আফসোস বুকে নিয়ে। মিছামিছি হাঙ্গামা করার স্বভাব তাদের নয়। বাংলাদেশের মানুষ কখনো প্রমাণ ছাড়া শাস্তি দেয় না। শরৎ হালদারের কী দুর্মতি হলো, কী খেয়াল চেপে গেল একটু বাহাদুরি করার। গোমস্তা নারায়ণকে সে পাঠিয়ে দিল তার প্রতিনিধি হিসেবে বজ্জাত লোকগুলোকে 2-4টে ধমক ধামক দিতে। ধান পেলে সোনামণ্ডল? উল্লাসে উত্তেজনায় বিকৃত ব্যঙ্গের সুরে চেঁচিয়ে বলল নারায়ণ, তার ফতুয়ার বোতাম আঁটতে আঁটতে। বলি ধান পেলে গোলায়? ফিরে যাচ্ছিল, ফিরে যেত সবাই। এই উৎকট ধিক্কারে গুম খেয়ে গেল গাঁয়ের সদেরেক পুরুষ। অসহ্য বিস্ময়ে তাকালো 2 চোখে জ্বলন্ত প্রশ্ন নিয়ে। গোমস্তা নারায়ণের কি অত খেয়াল আছে? চিরকাল মানুষ ঠেঙিয়ে সে তিরস্কার দূরে থাক, পেয়েছে পুরস্কার। আবার সে চেঁচায়, বলি গোলার ধান ন্যায্য দরে বাটোয়ারা করলে না সোনামণ্ডল? ধান কোথা গেল নারায়ণ? সোনামণ্ডল প্রশ্ন করল জোরালো গলায়। এগিয়ে গিয়ে বাঁ হাতে সে চুল মুঠো করে ধরল নারায়ণের, ডান হাতে মুঠো করে ধরল তার বুকের ফতুয়া, টেনে আনলো সবার মধ্যে। ধান কোথা গেল? আমি হাউ হাউ করে কেঁদে ফেলল নারায়ণ। দম আটকে শ্বাস টেনে বিহ্বল হয়ে ভয়ার্ত কান্না। এক ধাক্কায় তাকে উঠানে ফেলে দিল সোনামণ্ডল। মুখ বাড়িয়ে থুতু ফেলল তার মুখে। ধারালো দা বাগিয়ে কোপ দিতে ছুটে যাচ্ছিল জোয়ান মজিদ। বাঁ হাতে সাপটে ধরে তাকে ও আটকালো। বলল, ধুত, ছুঁচো মেরে হাত গন্ধ করব না। সুবল মশাল জ্বেলেছে, এগিয়ে গেছে হালদারের গোয়াল ঘরের চালায় আগুনের ছোঁয়াচ দিতে। সোনামণ্ডল ছুটে গিয়ে মশাল কেড়ে নিল। কি পোড়াবি? ঘরবাড়ি? ঘরবাড়ি কি শত্রুতা করেছে মোদের সাথে? ঘর পূর্বে মিচিমিচি, শত্রুর পালাবে? কাল মিলিটারি এনে গুলির চোটে ভুলিয়ে দেবে লাইকিশোরীর নামটা। সোনামণ্ডলের গালে একটা চর বসিয়ে দেয় নগেন কুণ্ডু। তার আশা ভরসা টাকা খরচ ব্যর্থ হয়েছে। মুকুলের দিকে তাকিয়েই তার জ্ঞান ফিরে আসে। ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় দিকবিদিক জ্ঞান হারিয়ে। এঁদো ডোবার পাশ দিয়ে পরিমরিভাবে ছুটে অদৃশ্য হয়ে যায় আমবাগানে। মুকুল আর বটুক তার পিছু 3 বার হাঁক দেয় সোনামণ্ডল গলা চড়িয়ে চড়িয়ে। মুকুল আর বটুক অনিচ্ছায় থেমে ফিরে আসে। সোনালি তাজা রোদ উঠে গেছে ততক্ষণ। খানিক দূরে সরকারি সড়ক দিয়ে আওয়াজ তুলে ধুলো উড়িয়ে নন্দীপুরের বোঝায় বাসটা চলে গেল। আজ দেরি করেছে। সদর থেকে ভোর 4টায় ছেড়ে আরও আগে গাঁ ঘেঁষে বাসটা বেরিয়ে যায়। ওঠানামার যাত্রী না থাকলে থামেও না। বাসটা যেন থেমেছিল এদিকে, রাস্তাটা যেখানে বড়পাড়ার ঘরবাড়ির আড়ালে। টিনের ছোট বাক্সটি হাতে ঝুলিয়ে উল্লাসকে আসতে দেখা যায়। মামলাবাজি ব্যবসা উল্লাসের। অনেক উকিল মোক্তারের চেয়ে তার অনেক বেশি উপার্জন। সম্প্রতি 11 জন চাষির নামে একদিনে হালদার 17টা মামলা শুরু করেছে। তাই নিয়ে বড়ই ব্যস্ত হয়ে আছে। গাঁ আর সদর করে বেড়াচ্ছে হরদম। জমায়েত দেখে সে তফাতেই থমকে দাঁড়ায়। হালদারের বাড়ির সামনে ভিড় জমাটা শুভ চিহ্ন নয়, দিনকাল সুবিধে নয়। কুক্ষণে অসময়ে বাস থেকে নেমেছিল উল্লাস। ক্ষুব্ধ ব্যাহত মানুষগুলির সামনে এসে পড়েছিল। তার বিরুদ্ধে যাদের বুকে বহুদিনের জমা করা পুঞ্জ পুঞ্জ ঘৃণার আগুন। সোনামণ্ডলের গায়ে চড় মেরেও কুণ্ডু ছুটে পালিয়ে বেঁচে গিয়েছে। কারণ মানুষটা সে যেমন হোক, সে তাদেরই মানুষ। সাথে এসেছিল একই উদ্দেশ্যে। তার বিরুদ্ধে বিদ্বেষ সঞ্চিত ছিল না যে হঠাৎ কাণ্ডজ্ঞান হারিয়ে একটা দোষ করলেই বারুদের মতো ফেটে পড়বে। সবাই জানে ও বেলায় হয়তো দেখা যাবে সোনামণ্ডলের দাওয়ায় বসে সে কলকে ফুঁকছে। মাপ চেয়ে মিটিয়ে নিয়েছে ব্যাপারটা। কিন্তু উল্লাসের ওপর বড় রাগ তাদের। বহুদিন ধরে মনগুলি জর্জরিত অভিশাপ হয়ে আছে। হঠাৎ গর্জন করে ওঠে 250 লোক। তাতে তলিয়ে যায় সোনামণ্ডল আর অন্য কয়েকজন ঠান্ডা মাথা মানুষের প্রতিবাদ। চিরদিনের জন্য শেষ হয়ে যায় ফন্দি ফিকিরের জালবোনা। মানুষের পর মানুষকে পথে নামানোর অধ্যাবসায়।
শিশির ভেজা ঘাসে চিত হয়ে উল্লাসের দৃষ্টিহীন পলকহীন চোখ মেলা থাকে আকাশের দিকে। বাতাসে উড়ে যায় ছিঁড়ে কুটি কুটি করা দলিলপত্র। নোটের তারাটা পর্যন্ত কেউ ছোঁয় না, আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। জানালার ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে ঘামে সর্বাঙ্গ ভিজে যায় শরৎ হালদারের। বন্দুক ধরা হাতটা পর্যন্ত থরথর কাঁপতে থাকে। ফুঁপিয়ে কাঁদে মেয়ে বিনু। ছেলের বউ রাধা গা থেকে গয়না খোলার ব্যস্ততায় আলগা অনন্তটা টানাটানি করে যেন খুলতে পারে না। হালদার গিন্নি মাটিতে কপাল ঠেকিয়ে উপুড় হয়ে পড়ে থাকে সিঁদুর মাখা লক্ষ্মীর পটটার সামনে। দাঁতে দাঁত চেপে মুখ হয়ে থাকে হালদারে দুই জোয়ান ছেলে। খিড়কি দিয়ে বেরিয়ে কখন লোক গেছে থানায় খবর দিতে, এখনও এলো না নৃপেন দারোগা দলবল নিয়ে। এমনই বিপদে দয়া করে ছুটে আসার অগ্রিম মূল্য রেঁয়ে রেখেছে। তবু হালদারের জন্য জীবন দেয় উল্লাস। এ তার শেষ কাজ, কিন্তু জীবন দিয়েও যেন অপকার করে যায় শেষবারের মতো। শূন্য গোলা দেখে ক্রোধে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ফিরেই যেত ধৈর্যহারা মরিয়া মানুষগুলি। হালদারের বাড়ি চড়াও হতো না। ধান তারা লুটতে আসেনি, কিনতে এসেছিল গায়ের জোরে। তার বেশি আর কিছু করার কথা মাথায় ছিল না। উল্লাসের অনেক দিনের পুরনো পাওনা ঝোঁকের মাথায় মিটিয়ে দিয়ে মনের গতি যেন ঘুরে গেছে তাদের। গোলার ধান কোথায় গেল এ প্রশ্নের জবাব হালদারের কাছেই আদায় করার স্বাদ জেগেছে। জবাব চাই। ধান কি হলো, জবাব দিতে হবে হালদারকে। উঠানে দালানের সামনে তারা ভিড় করে দাঁড়ায়, ডাকে, হালদার মশাই, হালদার মশাই। দরজা জানালা ভেতর থেকে বন্ধ। কিছুক্ষণ কারো সারা শব্দ মেলে না। তারপর ধীরে ধীরে জানালার একটা পাট খুলে গিয়ে শিকের ফাঁকে দেখা যায় বড় মেয়ে বিনুর ভয়ার্ত মুখ। বাবা বাড়ি নেই। বাড়ি আছে, লুকিয়ে আছে, গর্জন করে ওঠে তারা। আসতে বলো হালদার মশাইকে, নইলে দরজা ভেঙে ফেলব। বন্দুক তোলে হালদার। বড় ছেলে ঠেকিয়ে রাখে, বলে, একটা বন্দুকে কি হবে, আরও খেপে যাবে সবাই। বোনকে সরিয়ে সে জানালায় দাঁড়ায়, বলে, কি চাই সোনামণ্ডল? গোলার ধান কোথা গেল? মোরা কিনতে এসেছি ধান। ধান নেই, বেচে দিয়েছি। কাকে বেচলে? কখন বেচলে? জগৎকুণ্ডুকে বেচে দিয়েছি, রাত্রে ধান নিয়ে গেছে। বেচে দিয়েছ? গায়ের লোক না খেয়ে মরছে, তুমি ধান বেচে দিয়েছ? জানালার পাট ধীরে ধীরে বন্ধ করে দেয় বড় ছেলে। কিন্তু কিছুক্ষণ পরে জানালা নয়, দরজায় খুলে দিতে হয় পরাণ ভৌমিক আর সোনামণ্ডলকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। রাতারাতি 500 মণ ধান সরিয়ে নিয়ে গেছে সাতকুঁড়ার জগৎকুণ্ডু। কিন্তু গাঁয়ের লোক কেউ টের পায়নি। এটা সহজে বিশ্বাস করতে চায়নি তারা। দালানের 3টে কোঠা খুঁজে দেখার দাবি করেছে। শুধু দুজনে ভেতরে আসবে এই শর্তে দরজা খুলেও দিতে হয়েছে। ঘরে ফিরে পাঁচু কাপড়ে বাঁধা আধসেদ্ধ ভেজা চালগুলি টুকরিতে ঢেলে রাখে। বুচি খুশি হয়ে বলে, মোর কোথাকার কুড়ানো চাল। পাঁচু হাসে। উনান থেকে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে দালানে গিয়ে আশ্রয় নিয়েছিল হালদারের বড় বউ। হাঁড়ি থেকে আধসিদ্ধ চালগুলি পাঁচু ছেঁকে কোঁচড়ে বেঁধে এনেছে। গভীর রাত্রে লরি এসেছিল জগৎকুণ্ডুর 10 জন লোক নিয়ে। সরকারি রাস্তায় থেমেছিল লরি। ইঞ্জিন না চালিয়ে নিঃশব্দে লরিটা ঠেলে আনা হয়েছিল হালদারের বাড়ির কাছে। হাতে হাতে গোলার ধান কিছুক্ষণের মধ্যে উঠে এসেছিল লরিতে। আবার ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল বড় রাস্তায়। দিনের বেলায় প্রকাশ্যে কতবার এসেছে লরিটা। ধান চাল নিয়ে গেছে গাঁয়ের লোকের চোখের সামনে দিয়ে। তখনও মরিয়া হয়ে ওঠেনি গাঁয়ের লোক পেটের জ্বালায়। লরির চাকার অনেক দাগের সঙ্গে মিশে গিয়েছে গত রাত্রির আনাগোনার নতুন দাগ। জগৎকুণ্ডুর 3টে আড়ত, একটা গাঁয়ে, একটা নন্দীপুরে, একটা সদরে। তার কোনোটাতেই যায়নি ধান নিয়ে লরিটা। বড় সড়ক ধরে ক্রুজ 2 নন্দীপুরের দিকে গিয়ে বাঁয়ে মোড় ঘুরেছিল অন্য রাস্তায়। হাজির হয়েছিল 3 ক্রোশ তফাতে নদীর ধারে পলাশডাঙ্গায়। ধান চাল চোরাচালানের এখানে একটা ঘাঁটি আছে কুণ্ডুর, জানে অনেকেই।
একরকম প্রকাশ্যভাবেই চোরাচালান চলে। গোপনতা শুধু এতটুকু যে সরকারিভাবে ব্যাপারটা স্বীকৃত হয় না। টিনের চালা, সিমেন্ট করা মেঝে, অত্যন্ত অবহেলার সঙ্গে ধানগুলি মেঝেতে ছড়িয়ে ঢেলে ফেলা হয়। এক কোণে অল্প কিছু চাল পড়েছিল মেঝেতে, চাল ও তুষের গুঁড়ো। বোঝা যায় গুদামে চাল জমা হয়েছিল, সম্প্রতি সরানো হয়েছে, এখনও মেঝে ঝাঁট দেওয়া হয়নি। অলস স্তিমিত চোখে তাকায় নারায়ণ। শস্যের গন্ধ তার নাকে লাগে না, নাক ভোঁতা হয়ে গেছে। ছোট ঝাঁটাটি হাতে নিয়ে সাগ্রহ প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে রাজু, মা ও মেয়ে। ধান গুদাম ঘরে তুলতে যে কটি দানা পথে মাটিতে ঝরে পড়বে, ঝেঁটিয়ে ওরা কুড়িয়ে নেবে, খেয়ে বাঁচবে। ধান যারা আগে গুদামে তুলেছিল তাদের একজন বোঝা থেকে কিছু ধান হাত বাড়িয়ে মাটিতে ছড়িয়ে দেয়, আর চোখে চেয়ে হাসে। রাজু তার শীর্ণ মুখের খুশির ভাব ফোটাতে চেষ্টা করে। মাটিতে ঝরে পড়া শস্যকণা কুড়িয়ে নেবার একচেটিয়া অধিকার দিয়েই তাকে কিনতে পেরেছে নারায়ণ। তার ওপর এই দয়া, খেলার ছলে আরও দুটি বেশি শস্য ছিটিয়ে দেওয়া। ছোট ঘাট, খেয়া পারাপার হয়, কয়েকটি নৌকো আসে যায়, কয়েকটি ঘাটে বাঁধা থাকে। মেয়ে পুরুষ নাইতে বা জল নিতে আসে। সকালে ধান চালের গুদামটির গায়ে লাগানো কেরোসিনের দোকানের বারান্দায় চেয়ারে বসে নারায়ণ ঝিমোয়। বান্দা মেপে মেপে কেরোসিন বেচে। তেল দিতে যেন হাত ওঠে না তার। পয়সা নিয়ে 2 ফোঁটা তেলও যেন দেয় অনিচ্ছায়। সবাই পায় না তেল, পাওনা তেলের 10 ভাগের 1 ভাগও পাবে না, তেল ফুরিয়ে যায়। এটা লাইসেন্সপ্রাপ্ত দোকান। 10 টিনে 2 টিন এমনিভাবে বাঁধা দরে বেচে ঠাঁট বজায় রাখতে হয়। বাকিটা নির্বিবাদে বেচা যায় চোরা দরে। নৌকার মাঝি এসে দাঁড়ায়, হাই তুলে নারায়ণ বলে, দেশপুরের কলে পৌঁছে দিবি ধান। মাঝি বলে, দিনে বোঝাই দিতে বাবু বারণ করেছে না, দুধতেরই বারণ করেছে। নারায়ণ ঝিমিয়ে ঝিমিয়েই বলে, তোল তুই, কি হবে, কোন শালা কি করবে? তা ঠিক, কিছুই হয় না। কেউ কিছু বলে না। সবার চোখের ওপর বুক ফুলিয়ে চোরাই ধান চাল চালান দেওয়া যায়। কিন্তু চিরদিন কি যায়? চিরদিন কি মানুষ মুখ বুজে থাকে, কিছু বলে না? ওরা কারা আসছে দল বেঁধে? কেরোসিনের খদ্দের? কেরোসিনের খদ্দের তো এমন দল বেঁধে আসে না। সুধীর, কানাই, জৈনুদ্দিনদের দেখা যাচ্ছে একটা কিছু হাঙ্গামা করতে আসছে। নারায়ণ সজাগ হয়ে ওঠে। তোমার গুদামে চোরাই ধান আছে। তুমি কে হে বাবু? আমার গুদামে কি আছে না আছে তোমার তাতে কি? সুধীরের মেজাজ বিগড়েই ছিল। সে চিৎকার করে বলে, আবার চোখ রাঙায়? বাঁধো বেটাকে, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলো থানায়। সুধীর বলে, থামো থামো, দারোগা বাবু আসুক, ধান রয়েছে, আসামি রয়েছে, এ তো আর চাপা দেওয়া চলবে না। থানার দারোগা বিধুভূষণ এসে পৌঁছতে পৌঁছতে খবর ছড়িয়ে প্রকাণ্ড ভিড় জমে যায়। উৎসুক উত্তেজিত হয়ে জনতা প্রতীক্ষা করে কি ঘটে দেখবার জন্য। এতকাল ধরে এমন খোলাখুলিভাবে এখান দিয়ে ধান চালের বেআইনি চালান চলে আসছে যে লোক প্রায় খেয়াল করতেই ভুলে গিয়েছিল কারবারটা আইনসঙ্গত নয়। নারায়ণের মুখ শুকিয়ে গেছে, চোখ তার পিটপিট করে। এ অঘটন তার কল্পনায় ছিল না। সুধীর, কানাইরা যে দল বেঁধে এসেছিল সেটা সেও গ্রাহ্যই করেনি। থানায় খবর গেছে শুনে মনে মনে একটু হেসেই ছিল বরং। কিন্তু দেখতে দেখতে যেভাবে চারদিক ভেঙে এসে জমা হয়েছে মানুষ, খুশির উত্তেজনায় চঞ্চল হয়ে প্রতীক্ষা করছে পুলিশ এসে তাকে কিভাবে বেঁধে নিয়ে যাবে দেখবার জন্য, তাতে ভড়কে গিয়েছে নারায়ণ। কিছু তার হবে না শেষ পর্যন্ত সে জানে। তবু একটা অদ্ভুত আতঙ্ক চাপ দিয়েছে হৃৎপিণ্ডে, দম যেন আটকে আসবে। জনতার এই ভয়ঙ্কর বিরোধী মূর্তি সে জীবনে কখনো দেখেনি। বিধুভূষণও ভড়কে যায় ব্যাপার দেখে, বলে, কি ব্যাপার, কি ব্যাপার হয়েছে কি? ভিড় কিসের? বলে, ধান চোরাই ধান ধরা পড়েছে, তাই নাকি? তা এত ভিড় কেন? বলে, কি হে পরাণ, ব্যাপারটা কি? আমি কি জানি? নারায়ণ বলে, কর্তা ধান পাঠালো। আচ্ছা আচ্ছা, সে হবে, শুনছি সব। প্রায় ধমক দিয়ে বলে বিধুভূষণ। লোকটার মূর্খতায় সে চটে যায়।
কর্তাকে আবার টানবার চেষ্টা কেন এর মধ্যে? ওহে, তোমরা ভিড় ভাগাও, তোমরাও যাও, ধরিয়ে দিয়েছো, এবার যা করার আমাকে করতে দাও। সুধীর কানাইরা নড়ে না, ভিড় এক পা পিছু হটে না। সুধীর বলে, সবার সামনে ধান দেখুন, সাক্ষীদের নামটাম লিখুন, এটাকে গাড়োতে পুরুন। একজন চেঁচিয়ে ওঠে। ধীরে ধীরে একটা সিগারেট ধরায় বিধুভূষণ। সুধীরদের দিকে, পিছনের জনতার দিকে 2-4 বার তাকাই, তারপর নারায়ণকে বলে, গোদামটা খোলো তো হে, কত ধান আছে। দরজা খুলে একবার উঁকি দিয়ে দেখেই বাইরে থেকে তালা এঁটে সিল করে দেওয়া হয়। লেখালেখি হয় বিবরণাদি, সাক্ষীর নামধাম। তারপর একজন পুলিশকে গুদামের সামনে মোতায়েন রেখে নারায়ণকে নিয়ে বিধুভূষণ চলে যায়। ভিড়ের মানুষ তৃপ্ত হয়ে বাড়ি ফেরে। সেই দিন জগৎকুণ্ডু যায় সদরে, হাজিরা দেয় জোন্সের বাংলোয়। জোন্স একা থাকে, তার মেম থাকে কলকাতায়। শহর ছেড়ে সে নড়ে না। টাকা চেয়ে পাগল করে তোলে জোন্সকে। না দিয়ে উপায় থাকে না, বড় মুশকিল হয় টাকার ব্যাপারে কড়াকড়ি করলে। পরদিন দেখা যায় কেরোসিন তেলের দোকানের সামনে চেয়ারে বসে ঝিমোচ্ছে নারায়ণ। পুলিশের তত্ত্বাবধানে গুদামের ধানগুলি থানার কাছে এক চালা ঘরে চালান হয়ে যায়। স্যাঁতস্যাঁতে মাটির মেঝেতে জমা হয়। খড়ের চালার অনেকগুলি ফোকর দিয়ে ঘরের মধ্যে উঁকি মারে মেঘম্লান আকাশের আলো। সুধীর কানাইরা কয়েকজন দেখা করতে যায় বিধুভূষণের সঙ্গে। জিজ্ঞাসা করে কি ব্যাপার হলো। বিধুভূষণ বলে, খোঁজ খবর রাখবে না কিছু? হাঙ্গামা বাঁধিয়ে বসবে? কাণ্ড জ্ঞান আছে তোমাদের? লাইসেন্স আছে নারায়ণের? জগৎবাবু ওর নামে পারমিট করিয়ে রেখেছিলেন। নারায়ণেরও বুদ্ধি বেশি। আরে বাবা, তুই লেজিটিমেট এজেন্ট সরকারের। জগৎবাবু তোর লাইসেন্স পারমিট সব করে রেখেছেন না রাখেননি, সে খবরটাও তুই জানিস না। ধানটা তাহলে সরানো হলো কেন? তোমাদের জন্য। বিধুভূষণ অনুযোগের সুরে বলে, এই ধানটা নিয়ে হাঙ্গামা করলে তোমরা, ফের যদি হানা দাও নারায়ণের গোদামে, গোলমাল করো, আমার হেফাজতে রাখার হুকুম রয়েছে। এ যুক্তি ভালো। দারুণ অসন্তোষ বুকে নিয়ে ফিরে যায় সুধীরেরা। মেঘ ঘনিয়ে আসে আকাশ কালো করে। বৃষ্টি নামে অজস্র ধারে। আবার রোদ ওঠে, আবার বৃষ্টি হয়। রাত্রে শেয়াল ঘুরে যায় ধান রাখা চালাটার পাশে। ভ্যাপসা একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। ক্রমে ক্রমে অসহ্য হয়ে ওঠে সে গন্ধ। তারপর একদিন সদরে চালান দেবার ব্যবস্থা হলে চালাটার দরজা খুলে দেখা যায় ধানগুলি পচে গেছে। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।